146টি আসনে নিশ্চিত বিজয়, এমনটাই ছিল দাবি। বলা হয়েছিল এই আসনগুলোতে তারা এ গ্রেডে আছেন, মানে বিজয় শুধু সময়ের ব্যাপার। কিন্তু ভোটের মাঠের ধুলোবালি যখন সরল, তখন দেখা গেল যিনি হুঙ্কার দিয়েছিলেন সেই সেনাপতি নিজেই নিজের 2টি আসনে জামানত প্রায় হারানোর দশায়। রাজনীতিতে আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু যখন সেই আত্মবিশ্বাস অন্ধ অহংকারে রূপ নেয় তখন পতন হয় অনিবার্য। এবারের নির্বাচনে ঠিক সেটাই ঘটেছে। আজকের ভিডিওতে আমরা ইমোশন বা দলীয় চশমা খুলে রাজনীতির সেই নিষ্ঠুর অঙ্কটা কষব, যা প্রমাণ করে দেবে কার ইগো বা জেদের কারণে আজ বাংলাদেশের পার্লামেন্টে ইসলামপন্থীদের সিট সংখ্যা শূন্যের কোঠায়। কিভাবে মাত্র 70টি ভোটের অভাবে পুরো গেম চেঞ্জ হয়ে গেল, আর পর্দার আড়ালে বিএনপি আসলে কার সাথে হাত মিলিয়ে এই অবিশ্বাস্য রেজাল্ট ঘরে তুলল। নির্বাচন শেষ হওয়ার পর আমরা যখন ক্যালকুলেটর নিয়ে বসেছি, তখন যে ডাটাগুলো সামনে আসছে তা রীতিমতো ভয়াবহ। নির্বাচনের আগে চরমোনাই পীর সাহেব যে জোরালো দাবি করেছিলেন, ফলাফলের শীট তার মুখে চুলকানি মেখে দিয়েছে। বাস্তবতা হলো পীর সাহেব নিজের আসনে তো হেরেছেনই, উল্টো সারা দেশে ইসলামী রাজনীতির 12টা বাজিয়ে দিয়েছেন। চলুন গোড়া থেকে শুরু করি। সারা দেশে হাত পাখা প্রতীকের গড় ভোট যদি দেখেন, তা 10 থেকে 15 হাজারের ঘরে। এখন প্রশ্ন হলো, এই 10 থেকে 15 হাজার ভোট কি চরমোনাইকে জেতানোর জন্য যথেষ্ট ছিল? উত্তর না। তাহলে এই ভোটগুলো কি কাজ করলো? এই ভোটগুলো মূলত স্পয়লার বা গেম নষ্ট করার কাজ করলো। এরা নিজেরা জিতল না, কিন্তু সমমনা অন্য কাউকে জিততেও দিল না। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটা দেখা গেছে পিরোজপুরে। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী কত ভোটে হেরেছেন জানেন? মাত্র 70 ভোটে। আপনি কল্পনা করতে পারেন, মাত্র 70টি ভোট। খুলনায় জামায়াতের হেভিওয়েট নেতা মিয়া গোলাম পরোয়ার হেরেছেন মাত্র 2000 ভোটে। শুধু এই 2টি আসন নয়, আমাদের ডাটা বলছে সারা বাংলাদেশে এমন 53টি আসন আছে যেখানে ধানের শীষ বা ইসলামী ঘরানার প্রার্থীরা হেরেছেন। সারা বাংলাদেশে এমন 53টি আসন আছে যেখানে দাঁড়িপাল্লা বা ইসলামী ঘরানার প্রার্থীরা হেরেছেন মাত্র 3 থেকে 5 হাজার ভোটের ব্যবধানে। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, চরমোনাইয়ের সেই 10-15 হাজার ভোট যা তারা পেয়েছিল, সেগুলো যদি ওই 53টি আসনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা বা জোটের মার্কায় পড়ত, তাহলে আজ সংসদের চিত্রটা কি হতো? এই 53টি আসন অনায়াসে ইসলামী শক্তি দখলে থাকতো। কিন্তু রাজনীতির মাঠে ইগো হলো ক্যান্সারের মতো। চরমোনাইয়ের লক্ষ্য নিজেদের জেতানো ছিল না, তাদের অলিখিত এজেন্ডা ছিল জামায়াতকে সাইজ করা। আর এই আত্মঘাতী মিশনে তারা সফল, কিন্তু দিন শেষে তারা নিজেরাও রাজনৈতিকভাবে দেউলিয়া। দর্শক, রাজনীতির এমন সব ইনসাইড রিপোর্ট এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সত্য ঘটনাগুলো আপনার মিস না হয়। এবার আসি মাস্টার মাইন্ডের কথায়। এই পুরো খেলার আসল খেলোয়াড় কে ছিল? বিএনপি। বিএনপি খুব ঠান্ডা মাথার খুনি, অবশ্যই রাজনৈতিক অর্থে। তারা জানতো জামায়াতকে একা টেক্কা দেয়া কঠিন, আবার জামায়াতের ভোট ব্যাংকও তাদের দরকার। তাই তারা এমন এক মরণ ফাঁদ পাতল যার নাম ডিভাইড অ্যান্ড রুল। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতিকে ধর্মের কার্ড দিয়েই ঘায়েল করার ব্লু প্রিন্ট সাজায়। তারা জমিয়তে উলামা ইসলামকে 2 ভাগ করে দিল। এক ভাগকে মাত্র 4টি আসনের টোপ দিয়ে খুশি রাখলো, আর আরেক ভাগকে ধানের শীষ প্রতীক দিয়ে নিজেদের করে নিল। কিন্তু এই 4টি আসন ছিল মূলত 20 মাখা টোপ। বিএনপি জমিয়তকে এবং কওমি ঘরানার আলেমদের মাঠে নামিয়ে দিল জামায়াতের বিরুদ্ধে। সাধারণ ধর্মপ্রাণ ভোটাররা দেখল, হুজুরাই যখন একে অপরের গীবত করছেন, তখন আমরা যাব কোথায়? এই বিভ্রান্তি বা কনফিউশনটাই ছিল বিএনপির পুঁজি। তারা হেফাজত নেতাদের এবং জামায়াত বিদ্বেষী আলেমদের সেন্টিমেন্ট খুব চমৎকারভাবে ক্যাশ করেছে। ভোটের মাঠে যখন কথা হওয়ার কথা ছিল নীতি আর আদর্শ নিয়ে, তখন এই আলেমরা জামায়াত ঠেকাও আন্দোলনকেই তাদের জিহাদ বানিয়ে ফেলেছিলেন। আর এই ফাঁদে পা দিয়ে চরমোনাই পীর সাহেব নিজেই অজান্তেই বিএনপির দাবার ঘুঁটি হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না তিনি আসলে অন্যের পাতা গর্তে নিজেই ঝাঁপ দিচ্ছেন। 11 দলীয় জোট ভেঙে দিয়ে তিনি ভেবেছিলেন নিজে রাজা হবেন, কিন্তু বিএনপি তাকে প্রজা বানিয়ে ছেড়ে দিল। কিন্তু বিএনপির এই বিশাল বিজয়ের পেছনে কি শুধুই কৌশল ছিল, নাকি ছিল কোনো গোপন আতাত?
আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিএনপি এবার ক্ষমতায় আসার জন্য বা সিট বাগিয়ে নেওয়ার জন্য নীতি নৈতিকতার মাথা খেয়েছিল। তারা তৃণমূল আওয়ামী লীগের সাথে এক অলিখিত সেফটি চুক্তি করেছিল। বিষয়টা বুঝিয়ে বলি। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতারা যারা এতদিন ক্ষমতায় ছিল তারা জানতো বাতাস উল্টো দিকে বইছে, তাই তারা বিএনপির নেতাদের সাথে ডিল করে, ভাই আমরা তোমাদের ভোট দেব, বিনিময়ে ক্ষমতায় গিয়ে তোমরা আমাদের মামলা হামলা থেকে বাঁচাবে, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখবে। এই গোপন চুক্তির কারণে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক নীরবে ধানের শীষে শিল মেরেছে। বিএনপি গুন্ডা পান্ডা টাকা এবং লিয়াজো সবকিছু ব্যবহার করেছে এই নির্বাচনে। একেই বলে পলিটিক্যাল প্র্যাগমেটিজম বা সুবিধাবাদী রাজনীতি। এখন প্রশ্ন হলো, জামায়াত কি করলো? জামায়াত দেখালো অতিরিক্ত সততা বা পিউটিরিয়ান পলিটিক্স। তারা নীতি আঁকড়ে ধরে থাকলো, ভাবলো তাদের সুসংগঠিত জনশক্তি যথেষ্ট, কিন্তু ভোটের মাঠে যে কূটকৌশল দরকার সেখানে তারা পিছিয়ে পড়ল। তবে একটা জায়গায় জামাত জিতেছে, সেটা হলো দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা। নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এখন চরমোনাই এবং জাতীয় পার্টি অন্দরমহলে আগুন জ্বলছে। চরমোনাইয়ের তৃণমূল কর্মীরা যারা এতদিন পীর সাহেবের কথায় জীবন দিতে প্রস্তুত ছিলেন তারা এখন প্রশ্ন তুলছেন। তারা দেখছেন হুজুরের একগুঁয়েমের কারণে আজ ইসলামপন্থীদের এই ভরাডুবি। আবেগ দিয়ে মাহফিল গরম করা যায়, কিন্তু পার্লামেন্ট হওয়া যায় না, এই সত্যটা তারা বুঝে গেছেন। অন্যদিকে জাতীয় পার্টি বা জাফার অবস্থা তো আরও করুন। আওয়ামী লীগের পতনের পর জাফারের যেটুকু লাইফ সাপোর্ট ছিল এই নির্বাচনে সেটাও খুলে নেওয়া হয়েছে। তাদের না আছে কোনো আদর্শ, না আছে কোনো নেতা। ফলে চরমোনাইয়ের হতাশ কর্মী এবং জাফার এতিম কর্মীরা এখন দলে দলে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কথা ভাবছেন। তারা দেখছেন শত ঝড় ঝাঁপটার পরেও একমাত্র জামায়াতই তাদের সাংগঠনিক কাঠামো ধরে রাখতে পেরেছে। তবে এখানে জামায়াতে ইসলামীর জন্য একটা ওয়েক আপ কল বা সতর্ক বার্তা আছে। জামায়াতকে যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় তবে তাদের এই এক্সক্লুসিভ ক্লাব বা রুদ্ধদ্বার নীতি ভাঙতে হবে। জামায়াতকে হতে হবে মাস পার্টি বা গণমানুষের দল। এত বছর ধরে জামায়াত ক্যাডার ভিত্তিক বা রুকন ভিত্তিক রাজনীতি করেছে। দলে ঢুকতে গেলে এত এত শর্ত, এত বাছাই প্রক্রিয়া, এগুলো এখন যুগের সাথে বেমানান। আগামী 5 বছরে জামায়াতকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে। একজন রিক্সা চালক, একজন চায়ের দোকানদার কিংবা গ্রামের একজন সাধারণ কৃষক যেন তারা বুক ফুলিয়ে বলতে পারে আমি জামায়াত করি, সেই পরিবেশ তৈরি করতে হবে। সমাজের মাতব্বর, ব্যবসায়ী যারা সরাসরি মিটিং মিছিল করে না কিন্তু প্রভাব রাখে, তাদেরকে দলের শুভাকাঙ্ক্ষী মেম্বার বানাতে হবে। একা একা চলার দিন শেষ। সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি করতে না পারলে 53 আসনের আক্ষেপ আগামীতেও থেকে যাবে। বিএনপি জমিয়তকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। জমিয়ত একটি সিটও পায়নি। একেই বলে রাজনীতির ইউজ অ্যান্ড থ্রো। এটা থেকে শিক্ষা নিতে হবে ছোট ছোট ইসলামী দলগুলোকে। আদর্শ বিসর্জন দিয়ে অন্যের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হলে দিন শেষে শূন্য হাতেই ফিরতে হয়। শেষ কথা হলো, বিএনপি হয়তো তাদের মেকানিজম আর গোপন চুক্তির জোরে সাময়িক বিজয় পেয়েছে, কিন্তু ভিত্তি ছাড়া ইমারত বেশি দিন টেকে না। চরমোনাই আর জাফার কর্মীরা যদি তাদের ভুল বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং জামায়াত যদি তাদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারে, তবে আগামী দিনে রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ঢেউ আসবে। দর্শক, রাজনীতির এই সমীকরণ কি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? চরমোনাইয়ের এই একলা চলো নীতি কি আসলে তাদের অহংকার ছিল নাকি বোকামি? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, রাজনীতির পেছনের আসল খবর এবং এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন। আল্লাহ হাফেজ।